আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ভিডিওতে কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। আপনারা জানেন ব্যাংক স্টেটমেন্ট সুইডেন অ্যাপ্লিকেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্যাংক স্টেটমেন্ট ঠিকঠাক মতো না হলে আসলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে না, নাই বলেই চলে। আমাদের স্টুডেন্টদের মধ্যে যাদের ভিসা হয় না তাদের ম্যাক্সিমামের এই প্রবলেমটা হয় যে ব্যাংক স্টেটমেন্ট তাদের ঠিক থাকে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এখনও তো অনেক দেরি, অফারই পাইলাম না, এখনও রেজাল্ট দিবে 27 মার্চ, তাহলে এখনই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কেন কথা বলতেছেন ভাইয়া? বলতেছি এই কারণ হচ্ছে সুইডেনের নিয়ম অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় 4 থেকে 6 মাসের। আপনি যদি মে মাসের দিকে ভিসা আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আগের 4 মাস 6 মাস যদি আপনি ভিসা ব্যাংক দেখাতে হয়, তো এখন থেকে আপনার দেখানো উচিত, তাই না? সো তারপরে আমি সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে কার অ্যাকাউন্টে ব্যাংকের টাকাটা রাখবেন। আমি আবারও বলছি, কার অ্যাকাউন্টে টাকা রাখবেন? স্টুডেন্টের অ্যাকাউন্টে রাখবেন। হাজব্যান্ডের অ্যাকাউন্টে কি রাখা যাবে? হ্যাঁ, হাজব্যান্ডের অ্যাকাউন্টে রাখা যাবে, কিন্তু স্টুডেন্টের অ্যাকাউন্টে রাখলে সবচেয়ে বেটার। ওকে, যে স্টুডেন্ট তার অ্যাকাউন্টে। তারপরের প্রশ্ন হচ্ছে যে আমি কি কোনো ডিপোজিট অ্যাকাউন্ট দেখাতে পারবো? ডিপোজিট, ফিক্সড অ্যামাউন্ট বা ব্লক অ্যামাউন্ট এরকম কি কিছু দেখাতে পারবো? না, এরকম কিছু দেখানোর সুযোগ নাই। আপনাকে মানে ক্যাশ করা যায় এরকম অ্যাকাউন্ট দেখাতে হবে, যে সিম্পলি ভাষায় বলতে গেলে সেভিংস অ্যাকাউন্টে দেখালে সবচেয়ে বেটার, এবং এটাই নিয়ম। সেভিংস অ্যাকাউন্টে দেখাতে হবে, কোনো ডিপোজিট, ফিক্সড অ্যামাউন্ট, এফডিআর এগুলো গ্রান্টেড না সুইডেনে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টটা কতদিন দেখাবো সেটা আমি অলরেডি বুঝেছি। এখন কিছু কিছু প্রশ্ন আপনারা করেন যে অনেকে তো ভাই 1 সপ্তাহ দেখায় ভিসা পাইছে, 15 দিন দেখায় ভিসা পাইছে, আমি কি পাবো? দেখেন, নিয়মটা হচ্ছে 4 মাস দেখানো। এখন কেউ যদি কম পেয়ে পাইতে পারে, সে পাইতে পারে, কিন্তু আপনি পাবেন তার তো কোনো গ্যারান্টি নাই। এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল, ঠিক আছে? সো রুলসটা ফলো করার ট্রাই করেন, বাকিটা আল্লাহ ভরসা। এরপরের প্রশ্ন হচ্ছে যে কোন ব্যাংকে দেখাবেন? দেখেন, সাধারণত বাংলাদেশের রাষ্ট্রীয় অনুমোদিত যে কোনো ব্যাংকে দেখালেই হবে, একেবারে দেউলিয়া ফেউলিয়া ব্যাংক না হলেই হলো আর কি। আবার এমন কোনো গ্রামের অখ্যাত ব্যাংকে দেখাবেন না যে ব্যাংক আসলে কেউ চিনিই না, ঠিক আছে? পরিচিত সুপরিচিত যে কোনো ব্যাংকে দেখাতে, আমি কোনো ব্যাংকের নাম মেনশন করছি না, যে কোনো ব্যাংকে দেখালেই হবে সেভিংস অ্যাকাউন্ট। এবং স্টেটমেন্ট যখন নেবেন তখন যেন এটা লেখা থাকে যে দিস অ্যামাউন্ট ক্যান বি ক্যাশেবল এনি টাইম, এরকম কোনো লেখা যাতে থাকা যায়, এই টাকাটা যে কোনো মুহূর্তে ক্যাশ করা যাবে, এরকম যাতে লেখা থাকে। তো এটা লেখার থাকাটা থাকলে আরও বেশি ভালো, পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। আচ্ছা, এরপরে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি টাকাটা কবে তুলে ফেলবো? আপনি যখন অফার পাইছেন, ভিসা পাইছেন, মানে ভিসা পাইছেন বলতে ইমেইলে তো কনফার্মেশন ভিসা আসবে যে আপনি গ্রান্টেড হয়েছেন, তখনই টাকাটা তুলে ফেলবেন না। ভিসা পাওয়ার পরে আপনাকে কিন্তু সুইডিশ এম্বাসি, ঢাকা যে এম্বাসি আছে, সারা আপনারা জানেন যে সুইডেনের এম্বাসি ঢাকাতেই আছে, ওরা আপনাকে রেসিডেন্ট পারমিট কার্ড দিবে। আপনি যদি 13 মাসের ভিসা আবেদন করেন সেক্ষেত্রে রেসিডেন্ট পারমিট 13 মাসের জন্য দিবে। ওই কার্ড পাওয়ার পরে আপনি টাকাটা তুলবেন, এটা হচ্ছে সবচেয়ে সেফ। এমন ঘটনা অনেক আছে যে ভিসা ইমেল পেয়েই টাকা উঠায় ফেলছে, পরে কার্ড যখন আনতে গেছে তখন ওরা চেক করে দেখে অ্যাকাউন্টে টাকা নাই, তখন ওরা বুঝে গেছে ইটস ফেক। তখন তারা ওই কার্ড ডিক্লাইন করে দিচ্ছে, আপনাকে আর দিবেই না, মানে আপনার ভিসাও বাতিল, কার্ডও বাতিল। সো এই আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, আমার তো ভিসা 100% কনফার্ম। আমি ভিসা নিয়ে যে ভিডিওটি করবো এটার মধ্যে ইন ডিটেলস এগুলো নিয়ে কথা বলবো। সো কোনো কিছুই কার্ড পাওয়ার আগ পর্যন্ত আসলে কোনো কিছুই কনফার্ম না, ঠিক আছে? এই আর কি মোটা কথা। এরপরে ব্যাংক স্টেটমেন্টে ছোটো ছোটো লেনদেন থাকলে ভালো। হঠাৎ করে একটা লেনদেন, অনেক বড় লেনদেন, 20 লাখ 30 লাখ ঠুম করে কেউ একজন ঢুকাই দিল আপনাকে, হ্যাঁ, এটা তো আসলে একটা সন্দেহ ক্রিয়েট করে যে আপনি এতগুলো টাকা কোথায় পাইলেন। তো ইন্টারভিউ প্রশ্ন করতে পারে আপনাকে, ইন্টারভিউ কল করতে পারে, যদিও সবাইকে করে না। সো এই জন্য সবচেয়ে বেস্ট হলো আপনি যদি কী করেন, যে আপনি ছোটো ছোটো নিজের ব্যক্তিগত লেনদেন করলেন, 5,000 10,000 20,000 1 লাখ 2 লাখ, তারপরে আপনি যখন প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট, তখন আপনি পুরো টাকাটা ঢুকাইলেন, যদি পারেন ভেঙে ভেঙে ঢুকাইলেন, যদি না পারেন ধীরে ধীরে ঢুকালেন, ঢুকিয়ে দেন আপনি স্টেপ বাই স্টেপ কাজটা করলেন, তাহলে এটা আপনার জন্য কী হবে, বেটার হবে। আচ্ছা, এই সন্দেহ থাকবে না। এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে টু জেড কথাবার্তা। কত টাকা দেখাবেন? 2025 সালের অনুযায়ী 10,884 ক্রোনা হচ্ছে একজন স্টুডেন্টের মাসিক থাকা খাওয়া খরচ। 10,884 ক্রোনা। যদি আপনি
13 মাসের ভিসার আবেদন করেন তাহলে এটাকে 13 দিয়ে গুণ দিবেন, 13 দিয়ে 13 গুণ 10,584 বা 884 সামথিং, তো হইলে আপনি 2400 থেকে 300 জাস্ট বাড়ছে। তো দিলে যা আসবে ধরেন 16,51,000 টাকার মতো আসে গুণ করে, 12 টাকা হিসাবে ধরে 1 টাকা সমান 1 করোনা সমান 12 টাকা হিসাবে আমি করেছি, 16,51,000 টাকা আসে। তা আপনি 17-18 লাখ টাকা দেখাইলে আপনি একটা সেফ জোনে থাকলেন। এরপরে যদি হাজব্যান্ড ওয়াইফ আসেন তাহলে 23 লক্ষ সামথিং আসে, আপনি 24-25 লাখ টাকা দেখাইলে সেফ জোনে থাকলেন। একজন বাচ্চা সহ দিলে 27 লক্ষ টাকার মতো আসে, 27 লক্ষ সামথিং, সেই ক্ষেত্রে আপনার 28-29 লাখ টাকা দেখাইলে আপনি সেফ থাকলেন। 2জন বাচ্চা হলে 33 লাখের মতো আসে। সো যা আসবে তার থেকে আপনি 1-1.5 লাখ 2 লাখ টাকা একটু বেশি দেখালেন, তাহলে আপনি সেফে থাকলেন। আমি একটা রাফ হিসাব আপনাকে দেখালাম, মানে বলছি করে রেখেছিলাম, বলছি আপনি তারপর নিজে হিসাব করে নেবেন কেমন। আর মাইগ্রেশন ওয়ার্কারের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ইন ডিটেলসে দেখতে পারেন যে আপনার কত লাগবে, কী লাগবে ইত্যাদি। এই হচ্ছে মোট কথাবার্তা। সকলকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ব্যাংকের ডিটেলস নিয়ে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটাতে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও দিতে ইন্সপায়ার করে। সকলকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। ওয়েলকামেন ফ্রম সুইডেনে আপনাদের সকলকে, নতুন সেশন যারা আসতেছেন সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।